আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রক্ত ও সঞ্চালন। জুওলজির যদি আমি চ্যাপ্টার দেখি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে আমার ফোর্থ চ্যাপ্টার। আমি যেই পরীক্ষায় দেই না কেন, একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন, আমার ভার্সিটি হোক, মেডিকেল হোক, অথবা যেখানেই যাই না কেন, আমার এই চতুর্থ অধ্যায় খুবই 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 গুরুত্বপূর্ণ। সব সময় দেখা যায় বায়োলজির যেখানে যে কয়টা প্রশ্নই হোক না কেন, মিনিমাম 2 থেকে 3টা, কোন ক্ষেত্রে 6-7টাও চলে যায় রক্ত সঞ্চালন থেকে। তো আজকে আমরা ক্লাসে রক্ত সঞ্চালনের বেসিক জিনিসগুলো, খুঁটিনাটি এবং এমসিকিউ ভালোভাবে আলোচনা করব। আশা করতেছি যে এই ক্লাসটা ঠিকভাবে করলে, মনোযোগ দিয়ে করলে, এরপরে বইটা একবার পড়ে ফেললে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ রাফি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি 2023 সালে। 2017-18 সাল থেকেই মোটামুটি আমি পড়িয়ে যাচ্ছি। সুতরাং আমার এসব পড়ানোতে অ্যাকচুয়ালি অনেক বেশি অভিজ্ঞতা। সো আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে সেগুলোই বলবো যেগুলো বেশি প্রয়োজন। তো আমরা চেষ্টা করব মেইন টপিকগুলো ক্লাসে কভার করতে, যাতে তোমাদের সহজ জিনিসগুলো পারা যায় এবং পরীক্ষার হলে ভালো রকমের একটা মার্ক ক্যারি করা যায়। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই হচ্ছে ক্লাসের টপিক লিস্টগুলো একটু দেখে নেই। আমরা কি কি আজকে পড়বো। রক্ত, রক্তকণিকা, লসিকা, রক্ত জমাট বাঁধার কারণ, হৃৎপিণ্ডের গঠন, স্পন্দন, হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ। এর মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটা এমসিকিউ এর জন্য আমি শুরুতেই তোমাদেরকে হচ্ছে একটু মার্কিং করে দিচ্ছি। যেমন দেখো, তোমাদের ফার্স্টে রক্ত এবং রক্তকণিকা, এই দুইটা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমি যদি মার্কিং করি তাহলে আমার রক্তকণিকা হচ্ছে এখানে 10 স্টার টপিক, ঠিক আছে? এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনটা? রক্তকণিকা। এরপরে লসিকা খুব একটা ইম্পর্টেন্ট না। রক্ত জমাট বাঁধা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুব বেশি না। এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, স্পন্দন। এই জায়গাগুলো থেকে অল্প কিছু লাইন আছে, যে লাইনগুলো আমি বলবো ওগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন সাধারণত যায় না। নেক্সট হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসিপ্টর, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। মানবদেহের রক্ত সংবহন, অবস্থান করণীয় এবং চিকিৎসা, এগুলা এমসিকিউ হিসাবে খুব একটা ইম্পর্টেন্ট না। তাইলে আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা বললাম, সেটা হচ্ছে রক্তকণিকা। তো আমরা যখন আলোচনা করব, আমরা যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু বেশি করে ডিসকাশন করব, আর যেগুলা কম গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা একটু কম আলোচনা করব। তাহলে মোটামুটি টপিক লিস্টটা একটু তোমরা ভালো করে দেখে নাও। কে আমার সাথে কোন জায়গা থেকে জয়েন করতেছো তোমরা কাইন্ডলি একটু বলে দাও কমেন্ট বক্সে। আর তোমরা যত বেশি কমেন্ট করবা তত বেশি ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে এবং তত বেশি তোমাদেরও মনোযোগ ধরে রাখা সহজ হবে। তাহলে আমরা আজকের ক্লাসে ঢুকে যাচ্ছি। সবার প্রথমে আমাদের টপিক কি? রক্ত এবং রক্তকণিকা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রক্ত। রক্ত থেকে আমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে, সবার প্রথমে হচ্ছে রক্ত কি? রক্ত কি? রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। রক্ত কি? রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। রক্ত কি? রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে রক্ত কি। রক্ত কি? রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রক্তের পিএইচ কত। গড়ে যদি আমি বলি তাহলে পিএইচ হচ্ছে 7.4। তোমাদের পরীক্ষায় যদি অন্য কিছু না থাকে তাহলে তোমরা 7.4 দাগাবা। আর এর সাথে যদি রেঞ্জে আসে তাহলে সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 7.35 এর চেয়ে যদি কম হয় তখন এটাকে বলে হচ্ছে অ্যাসিডোসিস। কি বলে? অ্যাসিডোসিস। এই জিনিসটা একটু লিখে নাও। 7.35 এর চেয়ে যদি কম হয় সেটাকে বলে হচ্ছে অ্যাসিডোসিস, আর 7.45 এর চেয়ে যদি বেশি হয় সেটাকে বলে হচ্ছে অ্যালকালোসিস। কি বলে? সেটাকে বলে অ্যালকালোসিস। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, যে রক্ত কি, রক্ত হচ্ছে তরল যোজক কলা, এবং রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ হচ্ছে 7.4। যদি রেঞ্জ বলি তাহলে 7.35 থেকে 7.45। আর 7.35 এর চেয়ে কম হইলে এটাকে বলা হয় অ্যাসিডোসিস, যদি 4-5 এর চেয়ে বেশি হয় সেটাকে বলা হয় অ্যালকালোসিস। তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট কয়েকটা লাইন। এছাড়া কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, যেমন হচ্ছে রক্তের তাপমাত্রা কত, তারপরে রক্তের স্বাদ কেমন। রক্তের স্বাদ কিছুটা নোনতা, কেন? অজৈব লবণের উপস্থিতির কারণে। কিসের কারণে? অজৈব লবণের উপস্থিতির কারণে। এরপরে তোমরা রক্তের কাজগুলো একটু রিডিং করে ফেলবা, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না।
তাহলে রক্ত থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4। আর যদি আমি রেঞ্জে বলি তাহলে কত? 7.35 থেকে 7.45। এবার আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা বললাম সেই টপিকে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমার কি ছিল? রক্তকণিকা। তাহলে রক্তকণিকা গুলো কত প্রকার? সবার প্রথমে আমাকে জানতে হবে রক্তকণিকা কত প্রকার। রক্তকণিকা থেকে আবার কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডাব্লিউবিসি টা বেশি ইম্পর্টেন্ট। তাহলে রক্তকণিকাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? আরবিসি, এরপরে হচ্ছে ডাব্লিউবিসি, আরেকটা হচ্ছে প্ল্যাটলেট। তাহলে সবার প্রথমে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তাহলে এই 3 ভাগে আমরা রক্তকণিকা গুলোকে ভাগ করতে পারি। এখন লোহিত রক্তকণিকা থেকে তোমাদের পরীক্ষায় কি আসবে? লোহিত রক্তকণিকা থেকে পরীক্ষায় আসবে হচ্ছে এটার সাইজ কেমন। সাইজ হচ্ছে কত? 7.8 এবং 2.2। এটা নিউক্লিয়াস আছে নাকি নিউক্লিয়াস নাই? এটা নিউক্লিয়াস নাই। আর লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার আরেকটা নাম কি? লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকার নাম যেহেতু এরিথ্রোসাইট, এটা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এটা তৈরির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। আর কোন হরমোনের প্রভাবে এরিথ্রোপোয়েসিস হয় সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। তাহলে লোহিত রক্তকণিকা থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা লাইন, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার সাইজটা কেমন? 7.8 আর 2.2। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে নাকি থাকে না? লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? এরিথ্রোপোয়েসিস। আর এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটা যেই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাকে বলে হচ্ছে এরিথ্রোপয়েটিন। তাহলে সেটাকে বলে এরিথ্রোপয়েটিন। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। লোহিত রক্তকণিকার শেপটা কেমন হয়? শেপটা হয় হচ্ছে দ্বি অবতল চাকতির মতো, মানে কিছুটা এরকম। আগে যেরকম অ্যালপেনলিবে চকলেট ছিল কিছুটা সেরকম, দুই সাইডে উঁচু, মাঝেরটা হচ্ছে নিচু। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার শেপ। এরপরে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলা হচ্ছে এক একজনের বডিতে লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু থাকে এক এক রকম। যেমন তোমার যখন ভ্রূণ দেহ থাকবে, অর্থাৎ একটা বাচ্চা যখন একেবারে পেটে থাকবে, মায়ের গর্ভে থাকবে, তখন তার লোহিত রক্তকণিকার সংখ্যা থাকবে কিছুটা বেশি। তার যত বয়স হইতে থাকবে লোহিত রক্তকণিকার সংখ্যা কিছুটা কমতে থাকবে। তো মোটামুটি গড়ে পুরুষ মানুষে লোহিত রক্তকণিকার সংখ্যা কত হয়? 50 লাখের আশেপাশে। আর ফিমেলে লোহিত রক্তকণিকার সংখ্যা কিছুটা কম হয়, এটা হয় হচ্ছে 45 লাখের আশেপাশে। ক্লিয়ার? তাইলে তোমরা এখান থেকে সংখ্যা মুখস্থ করবা যে কার রক্তকণিকা কয়টা, অর্থাৎ ভ্রূণ দেহে রক্তকণিকা কয়টা, পুরুষে কয়টা, মহিলাতে কয়টা, বাচ্চা দেহে কয়টা। এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা ইম্পর্টেন্ট লাইন আরবিসি থেকে, সেটা হচ্ছে অ্যানিমিয়া কাকে বলা হয়? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত স্বল্পতা। শব্দটা আমাদের অনেক পরিচিত। অ্যানিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা। আমাদের যেই পরিমাণ আরবিসি থাকার কথা তার যদি 25% কম থাকে এটাকে বলা হয় হচ্ছে অ্যানিমিয়া। আর বললাম 50 লাখ থাকার কথা, যদি 65 লাখের চেয়ে বেশি থাকে সেটাকে বলে হচ্ছে পলিসাইথেমিয়া। সেটাকে কি বলে? পলিসাইথেমিয়া। তাহলে মোটামুটি আরবিসি থেকে আমাদের পড়াশোনা শেষ। তাহলে আরবিসির মূল কাজ কি? আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, রক্ত লাল হয় আরবিসির কারণে। আরবিসি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এগুলোকে এক্সচেঞ্জ করে। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা অনেক পরিচিত একটা প্রশ্ন, এটা মোটামুটি অনেকবার আগেও পরীক্ষায় চলে আসছে, তাই আমি আর উত্তর দিলাম না, আমি তোমাদের কাছেই জিজ্ঞেস করতেছি। আরবিসির আয়ুষ্কাল কত? আরবিসির আয়ুষ্কাল কত? যারা যারা লাইভটা দেখতেছো কমেন্ট বক্সে তারা উত্তর দিয়ে দাও। অপশন গুলো আমি দিয়ে দেই। এটা এমনি অপশন ছাড়াই পাওয়ার কথা। 60 দিন, 90 দিন, 120 দিন এবং 150 দিন। তাহলে দেখো আরবিসিতে যেহেতু নিউক্লিয়াস নাই, যার নিউক্লিয়াস নাই সে কিন্তু খুব বেশি দিন বাঁচতে পারবে না। এই কারণে আমাদের আরবিসিও চাইলেই অনেকদিন বাঁচতে পারে না, এটার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। এই আয়ুষ্কালটা কত? তোমরা যারা যারা লাইভ দেখতেছো উত্তর দিয়ে দাও। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছো। তামান্না আক্তার, তমা, আদিবা, আজমান, তাম্মি,
সাজ্জাদ মোল্লা, সবার উত্তরই ঠিক আছে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাইলে আমি আরবিসি থেকে যেগুলো বলছি আমি খুব কম কথায় আরেকবার সামারাইজ করে দেই। আরবিসির আয়ুষ্কাল কত? 120 দিন। আরবিসি কেন এত বেশি দিন বাঁচে না? কারণ আরবিসিতে নিউক্লিয়াস নাই। আরবিসির মূল কাজ কি? আরবিসির মূল কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, বডির মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। আরবিসি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এরিথ্রোপোয়েসিস। কি দিয়ে তৈরি হয়? এরিথ্রোপোয়েটিন। এই হচ্ছে মোটামুটি আমাদের আরবিসি থেকে প্রশ্ন। এবার দেখো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। শুরুতেই বলে দিছিলাম ডাব্লিউবিসি থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এতগুলা যেগুলো বললাম তার মধ্যে ডাব্লিউবিসি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ডাব্লিউবিসি কে কয় ভাগে ভাগ করা যায়? ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় এগুলো তোমরা জানো। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, আরেকটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। একটা গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। এখন গ্র্যানুলোসাইট গুলাকে আবার আমরা তিন ভাগে ভাগ করি। কি কি? ইউসিনোফিল, নিউট্রোফিল আর বেসোফিল। ইউসিনোফিল, নিউট্রোফিল এবং বেসোফিল। আর অ্যাগ্র্যানুলোসাইট গুলোকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট। আমি আর ডিটেইলস লিখলাম না, তোমরা হাতে বই নিয়ে বসবা, ডিটেইলস গুলো একটু দেখে নিবা। তাহলে ডাব্লিউবিসি কে কয় ভাগে ভাগ করা যায়? গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট গুলা কয় প্রকার? তিন প্রকার। কি কি? ইউসিনোফিল, নিউট্রোফিল আর একটা হচ্ছে বেসোফিল। আর আমার গ্র্যানুলোসাইট গুলা অ্যাগ্র্যানুলোসাইট গুলা দুই প্রকার, লিম্ফোসাইট আর মোনোসাইট। তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে এগুলার কাজ। তাইলে এগুলার কাজ কি কি আমি কয়েকটা করে বলবো, এগুলার মধ্যে আশা করি তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে, কমন পাবা। ইওসিনোফিল মূলত হচ্ছে অ্যালার্জি এবং কৃমির লার্ভা ধ্বংস করে। তাহলে ইওসিনোফিল দিয়ে আমরা মাথায় রাখবো অ্যালার্জি। ইওসিনোফিল হচ্ছে কৃমি এবং অ্যালার্জি। ইওসিনোফিল কাকে কাকে ধ্বংস করে? অ্যালার্জি ধ্বংস করে এবং কৃমিকে ধ্বংস করে। এরপরে নিউট্রোফিল। নিউট্রোফিল আর মোনোসাইট এই দুইটার কাজ সেম। দুইটার কাজই হচ্ছে ফেগোসাইটোসিসে অংশগ্রহণ করা। দুইটার কাজই কি? ফেগোসাইটোসিসে অংশগ্রহণ করা। তাহলে এই দুইটার কাজ ফেগোসাইটোসিসে অংশগ্রহণ করা। নেক্সটে আসো বেসোফিল। বেসোফিল কি তৈরি করে? বেসোফিল দুইটা জিনিস তৈরি করে, দুইটাই হচ্ছে এইচ। একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে হেপারিন। হিস্টামিন আর একটা হচ্ছে হেপারিন। এটা খুব ইম্পর্টেন্ট যে হেপারিন কে তৈরি করে? কে তৈরি করে? বেসোফিল তৈরি করে। ক্লিয়ার? এবার দেখো লিম্ফোসাইট গুলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাইলে আমি যেগুলা বললাম আশা করি এগুলার মধ্যেই, মানে এই কাজগুলোর মধ্যেই তুমি একটা না একটা কোশ্চেন কমন পেয়ে যাবা। তাহলে ইওসিনোফিল কি করে? অ্যালার্জি এবং কৃমিকে ধ্বংস করে। নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ দুইজনই কি করে? ফেগোসাইটোসিসে অংশগ্রহণ করে। বেসোফিল কি করে? হিস্টামিন এবং হেপারিন তৈরি করে। আর লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে যারা যারা আমার ক্লাসটা এতক্ষণ ধরে করতেছো, আমি তোমাদের জন্য একটা কুইজ করব, তোমরা জাস্ট ইন শর্ট বলবা যে কোন কাজটা কে করে। তাহলে এই প্রশ্নগুলো আবার অনেকবার পরীক্ষায় আসা কোশ্চেন, সো তুমি যদি এখন ভালো করে ক্লাসেই পড়ে ফেলতে পারো তোমার জন্যই ভালো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্টিবডি কে তৈরি করে? প্রথম প্রশ্ন, অ্যান্টিবডি কে তৈরি করে? এটার অপশন দিলাম না, অপশন তো ওগুলাই, লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা, এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বললাম অ্যান্টিবডি কে তৈরি করে, আরেকটা কোশ্চেন হচ্ছে হেপারিন কে তৈরি করে? হেপারিন কে তৈরি করে? তাহলে তোমরা যারা যারা লাইভটা দেখতেছো তারা এই দুইটা প্রশ্নের উত্তর দাও। একটা হচ্ছে অ্যান্টিবডি কে তৈরি করে, আরেকটা হচ্ছে হেপারিন কে তৈরি করে। আচ্ছা, একজন উত্তর দিয়েছো, আরো কয়েকজন উত্তর দিয়েছো দেখতেছি। হ্যাঁ, সবারটাই ঠিক আছে। অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। কে তৈরি করে? লিম্ফোসাইট। এবং কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এবং হেপারিন, হেপারিন কে তৈরি করে? হেপারিনও তোমরা পারছো, হেপারিন তৈরি করে হচ্ছে বেসোফিল। তো আমি ডাব্লিউবিসি থেকে যেই কাজগুলো বললাম তোমরা যদি এই কাজগুলো ভালো করে পড়ো
আশা করি কাজ তোমাদের এই জায়গা থেকেই কমন পড়ে যাবে। এর মধ্যে অ্যান্টিবডি, হিস্টামিন, হেপারিন এবং অ্যালার্জি এবং ক্রিমিন লার্ভা, অর্থাৎ এই যে আমি একটা করে কাজ বলছি, এই একটা করে কাজই হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সটে আমরা আরেকটা আসি, সেটা হচ্ছে অণুচক্রিকা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। অণুচক্রিকা সম্পর্কে আমার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অণুচক্রিকা কি কাজে লাগে। অণুচক্রিকা কি কাজে লাগে? অণুচক্রিকা হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ কোথাও কেটে গেলে যে রক্ত পড়তেই থাকে, এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে হেল্প করে হচ্ছে অণুচক্রিয়া। ঠিক আছে, তাইলে অণুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধায়। ক্লিয়ার? তাহলে আমরা রক্তকণিকা, আমার যে মোস্ট ইম্পর্টেন্ট 10 স্টার টপিক যেটা ছিল, সেটা আমরা বেসিক জিনিসগুলো ভালো করে পড়ে ফেলছি। এখন আমার ক্লাস হচ্ছে 1 ঘন্টা, আমি চাইলেই কিন্তু অনেক বেশি ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবো না, আর এগুলা তোমরা মনেও রাখতে পারবা না। সো আমি যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলা বললাম। কপাল ভালো থাকলে এগুলার মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবা, আর যদি কপাল ভালো নাও থাকে আশা করি 60 থেকে 70% এইটুকুর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে আমাদের রক্তকণিকা, এর বাইরে আর কিছু নাই। রক্তকণিকা থেকে মোটামুটি এইটুকুই ছিল পড়া। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা এখনই আমরা দেখলাম, যারা যারা উত্তর করতে পারো নাই বা সময় পাও নাই তারা আবারও উত্তর করতে পারো। হেপারিন কে তৈরি করে? তাহলে হেপারিন কে তৈরি করে? জাস্ট লিখবা হচ্ছে একের কত। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কি? হেপারিন কে তৈরি করে। এখনই আমরা উত্তর দিলাম। এতবার করে একটা জিনিস বললে ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে যে যে ক্লাস দেখতেছো আবারও উত্তর দিয়ে দাও যে হেপারিন কে তৈরি করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এই টপিকটাতে আমরা এখনো আসি নাই, তাহলে এরপরে আমরা এই টপিকটাতে চলে যাব। তাহলে দেখো, আমার রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধাইতে কি কি লাগে? রক্ত জমাট বাঁধাইতে যেগুলা লাগে সেগুলাকে বলে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। কি বলে? ক্লটিং ফ্যাক্টর। রক্ত জমাট বাঁধাইতে যেগুলা লাগে সেগুলাকে বলে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। তো টোটাল কতগুলা ক্লটিং ফ্যাক্টর আছে? টোটাল হচ্ছে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। কয়টা? 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। টোটাল আমার ক্লটিং ফ্যাক্টর কয়টা? 13টা। এই 13টার মধ্যে 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 4টা মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টার নাম তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 4টা খুবই খুবই ইম্পর্টেন্ট। কি কি মাথায় রাখবা? ফুল পরে টুপ করে। তাহলে এটা হচ্ছে আমাদের নেমোনিক, এই 4টাকে মনে রাখার। ফ দিয়ে কি? ফ দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। প দিয়ে কি? প্রথ্রম্বিন। ট দিয়ে থ্রোম্বোপ্লাস্টিন, আর ক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে এই 4টা জিনিস আমাদের রক্ত তঞ্চনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 4টা প্রোডাক্ট কি কি? একটা হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আমরা এটা কোন নেমোনিক দিয়ে মাথায় রাখবো? ফুল পরে টুপ করে। তাহলে কয়টা ক্লটিং ফ্যাক্টর টোটাল? আমার ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 4টা। কি কি? যেটা বললাম, ফুল পরে টুপ করে। এটার মধ্যে কোন আয়নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? ক্যালসিয়াম আয়নটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি প্রশ্ন করা হয় কোন রক্তকণিকা রক্ততঞ্চনে হেল্প করে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অণুচক্রিকা। বাস। তাইলে যারা যারা ক্লাস করতেছো আশা করতেছি তোমাদের এই টপিকের যেটুকু আমি বলতেছি সেইটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে নেক্সটে আমরা চলে যাব অন্য টপিক গুলাতে। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক গুলা ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক গুলা কিন্তু আমরা কভার করে ফেলছি। তাহলে দেখো, নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? আমি এখনই পড়ে আসলাম, তোমাদের যাদের যাদের ক্লাসটা করা হয়েছে বা যারা যারা দেখছো তারা এটার মধ্যে থেকে উত্তর দাও। তাহলে নিচের কোনটা রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? অপশন 1 ফাইব্রিনোজেন, অপশন 2 প্রথ্রম্বিন, অপশন 3 এটা অ্যালবুমিন, এখানে হচ্ছে জফলা হবে, আর ঘ হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে যারা যারা ক্লাস দেখতেছো তারা এটার উত্তর দাও যে কোনটা আমার রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো, সবাইকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদ মোল্লা, মাহিয়া মাহি, পারভিন আক্তার, তোমরা সবাই বলছো হচ্ছে কোনটা বললা তোমরা? আচ্ছা, অনেকে বলছো হচ্ছে মূল উপাদান নয় ক্যালসিয়াম, অনেকে বলছো অ্যালবুমিন। এটা মাথায় রাখবা, এটা এখনই বললাম, আবার একটু রিপিট করতেছি, ভুল করলে জিনিসটা ঠিক হয়ে যাবে।
দেখো কি বলছি, ফুল পরে টুপ করে, এই চারটা হচ্ছে মূল উপাদান। ফুল পরে টুপ করে, তাহলে ফ দিয়েছিল ফাইব্রিনোজেন, তাহলে এটা উত্তর হবে না, এটা মূল উপাদান। প দিয়ে হচ্ছে প্রথ্রম্বিন, এটা উত্তর হবে না, এটা প্রয়োজনীয়। টুপ, ট দিয়েছিল হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এটা এখানে নাই, তার বদলে আছে অ্যালবুমিন। আর করে দিয়েছিল হচ্ছে ক্যালসিয়াম, তাহলে এটা উত্তর হবে না। উত্তর কি হবে? উত্তর হবে অ্যালবুমিন। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দিতে পারো নাই তারা আশা করি এইটুকু দেখার পরে অন্তত এই ভুলটা কারেক্ট করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের রক্তকণিকা পড়া মোটামুটি শেষ। এখন আমরা চলে আসবো হচ্ছে হার্টে। হার্ট থেকে অ্যাকচুয়ালি এমসিকিউ হওয়ার মতো জায়গা কম, তার মধ্যে বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সবার প্রথমে হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ হচ্ছে 4টা, এটা আমরা সবাই জানি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। হৃৎপিণ্ডের বাইরের আবরণ, এটা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। বাইরের আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি কার্ডিয়াম? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের যদি আমি বলি প্যাকেট, হৃৎপিণ্ডের বাইরের প্যাকেট বা বাইরের আবরণ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? তাহলে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। আর হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। তাহলে হৃৎপিণ্ডের বাইরের আবরণ পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের 3টা লেয়ার থাকে, কি কি? একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়ামে কি থাকে, মায়োকার্ডিয়ামে কি থাকে, আর এন্ডোকার্ডিয়ামে কি থাকে? আমাদের জন্য মায়োকার্ডিয়ামটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এটাতে থাকে হচ্ছে হৃদপেশি, এটাতে থাকে হৃদপেশি। তাহলে মায়োকার্ডিয়ামে কি থাকে? মায়োকার্ডিয়ামে হচ্ছে হৃদপেশি থাকে। ক্লিয়ার? আর হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি? বাইরের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। বাইরের আবরণের নাম কি? বাইরের আবরণের নাম পেরিকার্ডিয়াম। এরপরে যদি আমরা লেয়ার গুলা বলি, তাহলে এগুলো মোটামুটি তোমরা জানো। সবার প্রথমে হচ্ছে অলিন্দ আর নিলয়। একটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর আরেকটা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। তো এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, অলিন্দ কয়টা? 2টা। নিলয় কয়টা? এটাও 2টা। তো বাম অলিন্দ পুরু নাকি ডান অলিন্দ পুরু? বাম নিলয় পুরু নাকি ডান নিলয় পুরু? মাথায় রাখবা, বাম নিলয়টা হচ্ছে 3 গুণ পুরু। বাম নিলয় 3 গুণ পুরু। লেফট ভেন্ট্রিকল 3 গুণ পুরু ডানটার থেকে। কেন? কারণ ডানটা প্রেস করে তোমার ব্লাডটা পাঠাচ্ছে হচ্ছে ফুসফুসে, আর যেখানে তোমার বামটা পাঠাচ্ছে কোথায়? সারা দেহে। যেহেতু সে সারা দেহে পাঠায়, এই কারণে সে কত গুণ পুরু? সে 3 গুণ পুরু। এটা সবসময়ের জন্য মাথায় রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার যদি আমরা ভালভগুলাতে আসি, হার্ট ভালভগুলা সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। দেখো 6টা ভালভ আছে টোটাল। কয়টা ভালভ? 6টা ভালভ। সবার প্রথমে রক্ত কোথায় থাকে? বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে কোথায় যায়? বাম নিলয়ে যায়। তাহলে এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয়, এই বাম বামের মাঝখানে কি থাকে? বাইকাসপিড থাকে। তাইলে বাম বামের মাঝখানে কোন ভালভ? বাইকাসপিড। এটার আরেক নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এটার আরেক নাম মাইট্রাল ভালভ। তাইলে বাইকাসপিডের আরেক নাম কি? মাইট্রাল ভালভ। বাইকাসপিডের আরেক নাম মাইট্রাল ভালভ। নেক্সট দেখো, বাম নিলয় থেকে রক্তটা চলে যায় কোথায়? সারা দেহে। কিসের মাধ্যমে যায়? যায় হচ্ছে মহাধমনীর মাধ্যমে। এইখানে একটা ভালভ থাকে যেটার নাম হচ্ছে সেমি লুনার ভালভ, যেটাকে বলে সেমি লুনার ভালভ। তাহলে 2টা ভালভ পড়ে ফেললাম। দেহ থেকে রক্তটা সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা, এটার মাধ্যমে আসে কোথায়? এটার মাধ্যমে আসে হচ্ছে ডান অলিন্দে। কোথায় আসে? ডান অলিন্দে। তাহলে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে আসে ডান অলিন্দে। সুপেরিয়র ভেনা ক্যাভাতে কোনো ভালভ থাকে না, কোনো ভালভ থাকে না। কিন্তু ইনফেরিয়র ভেনা ক্যাভাতে একটা ভালভ থাকে যেটাকে বলে ইউস্টেশিয়ান ভালভ। কি বলে? ইউস্টেশিয়ান ভালভ। দেখো ই দিয়ে মাথায় রাখবা। ইনফেরিয়র ভেনা ক্যাভা হচ্ছে ই দিয়ে শুরু, আর ইউস্টেশিয়ান ভালভও ই দিয়ে শুরু। তাহলে ইনফেরিয়র ভেনা ক্যাভা, ইউস্টেশিয়ান ভালভ। ওকে, নেক্সটে চলে আসবে ডান অলিন্দ থেকে কোথায় যাবে? ডান অলিন্দ থেকে যাবে ডান নিলয়ে। তাইলে এই 2টার মাঝখানে, ডানের মাঝখানে কি থাকে? ট্রাইকাসপিড ভালভ থাকে। তাইলে বামে ছিল বাইকাসপিড আর ডানে হচ্ছে ট্রাইকাসপিড। বামে বাইকাসপিড আর ডানে হচ্ছে ট্রাইকাসপিড। এটা তোমরা সব সময়ের জন্য মাথায় রাখবা। নেক্সটে দেখো, ডান থেকে এটা কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। তাহলে এইখানে একটা ভালভ থাকে যেটাকে বলে সেমিলুনার কপাটিকা। এটাকেও বলে সেমিলুনার
কপাটিকা। এরপরে ফুসফুস থেকে চলে যায় হচ্ছে বাম অলিন্দে, এই টোটাল সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কয়টা ভালভ পড়লাম? একটা হচ্ছে বাইকাসপিড, এখানে একটা সেমিলুনার, এখানে একটা ইউস্টেশিয়ান, এখানে একটা ট্রাইকাসপিড, এখানে একটা সেমিলুনার। টোটাল হইলো কয়টা? 5টা। এই 5টার বাইরে আরেকটা ভালভ থাকে যেটাকে বলে হচ্ছে থিবেশিয়ান ভালভ। কি ভালভ বলে? থিবেশিয়ান ভালভ। এটা থাকে হচ্ছে করোনারি সাইনাসে। করোনারি সাইনাসে কি ভালভ থাকে? থিবেশিয়ান ভালভ থাকে। তাহলে মোটামুটি 5টা ভালভ, সাথে হচ্ছে এই কঠিনটা যেটা 6টা আমরা শিখে ফেললাম। তাহলে সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে বাম দিকের ভালভটার নাম কি? বাম দিকের ভালভটার নাম হচ্ছে বাইকাসপিড অথবা মাইট্রাল। বাইকাসপিড অথবা মাইট্রাল ভালভ, এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাইলে আমরা ভালভ থেকে একটু কোশ্চেন দেখে আসি। ভালভ থেকে কি কি কোশ্চেন আমাদের এখানে দেয়া আছে দেখো। এই কোশ্চেনটা তোমরা উত্তর দিয়ে দাও। হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? তাহলে হৃৎপিণ্ডের বাইরের আবরণ, হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? এই কোশ্চেনটা আমরা দেখতেছিলাম। যারা যারা প্রশ্নের উত্তর এখনো দিতে পারো নাই, তোমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। হৃৎপিণ্ডের বাইরের আবরণটাকে কি বলা হয়? আমরা এখন এটা পড়ে আসছি, হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর অলরেডি দিয়ে ফেলছো। পেরিকার্ডিয়াম, অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। এখান থেকে তোমরা আরো কয়েকটা জিনিস শিখে নাও যে কার আবরণকে কি বলা হয়। তাহলে পেরিঅস্টিয়াম কাকে বলে? পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির আবরণ, অর্থাৎ বোনসের আবরণকে বলে পেরিঅস্টিয়াম। নার্ভের আবরণ অর্থাৎ স্নায়ু রজ্জু বা স্নায়ুর আবরণকে বলা হয় পেরিনিউরিয়াম। হার্টের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। আর আমাদের যে অন্ত্র, ঠিক আছে, আমাদের যে অন্ত্র, এগুলার যে কাভারিং, ওইটাকে বলে হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো উত্তর পেয়ে গেলাম। হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। আর পেরিঅস্টিয়াম কি? এগুলো আমি লিখে দিছি, যাদের যাদের প্রয়োজন তোমরা একটু লিখে নিবা। ঠিক আছে? পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থি, পেরিনিউরিয়াম হচ্ছে নিউরন বা স্নায়ু, আর পেরিটোনিয়াম হচ্ছে অন্ত্র। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? তাহলে যারা যারা ক্লাস দেখতেছো এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে কোন কপাটিকা থাকে? তাইলে মোস্ট ইম্পর্টেন্ট বলছিলাম বাম, কিন্তু পরীক্ষায় এখানে চলে আসছে কিন্তু ডানটা। তাহলে কোনটা থাকে? ট্রাইকাসপিড। কোনটা থাকে? ট্রাইকাসপিড। বাকিগুলোর উত্তর আমি দিয়ে ফেলছি। তাহলে তোমরা যারা যারা উত্তর দিছো, হ্যাঁ, তামান্না আক্তার, তোমা, সাজ্জাদ মোল্লা, আলিফ নূর, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। এটার উত্তর হবে সি, ট্রাইকাসপিড ভালভ। এরপরে অলিন্দ চক্র এবং নিলয় চক্র, এই প্রশ্নটা আমি এখানেই পড়াই দিচ্ছি। দেখো, সবার প্রথমে মাথায় রাখবা সিস্টোল এবং ডায়াস্টোল। সিস্টোল এবং ডায়াস্টোল দুইটা মিলে সময় লাগে কতক্ষণ? দুইটা মিলে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। তাইলে সিস্টোল মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন, আর ডায়াস্টোল মানে হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ। এই দুইটা মিলে কতক্ষণ সময় লাগে? সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। তাইলে দেখো, এইটার মধ্যে আমার অলিন্দের সিস্টোল হয়, অলিন্দের সিস্টোল, আবার অলিন্দের ডায়াস্টোল। নিলয়ের সিস্টোল, আবার নিলয়ের ডায়াস্টোল। তাইলে অলিন্দের সিস্টোল আর ডায়াস্টোল মিলে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। নিলয়ের সিস্টোল আর ডায়াস্টোল মিলে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। ক্লিয়ার? তাইলে আমাদের অলিন্দ চক্র এবং নিলয় চক্র দুইটারই স্থায়িত্বকাল কত? 0.8 সেকেন্ড। ক্লিয়ার? আরো স্পেসিফিক ভাবে প্রশ্ন আসতে পারে যে অলিন্দের সিস্টোলে কতটুকু লাগে আর অলিন্দের ডায়াস্টোলে তোমার কতটুকু লাগে। তাহলে এত স্পেসিফিক ভাবে পরীক্ষায় প্রশ্ন হওয়া সম্ভব। তাহলে দেখো, আমরা আসি। মাথায় রাখবা, অলিন্দ যেহেতু ছোট, নিলয়ের চেয়ে অলিন্দ ছোট, এটার সিস্টোলে সময় লাগে কম। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। তাহলে বাকি থাকলো কত? 0.7। এটার ডায়াস্টোলে কতটুকু হয়? 0.7 সেকেন্ড। ক্লিয়ার? নেক্সটে আসো, নিলয় যেহেতু একটু বড়, এটার সিস্টোলে সময় লাগে কম, সরি একটু বেশি। কত? 0.3 সেকেন্ড। তাহলে বাকি থাকলো কত? এটা থেকে আর কত বাকি থাকে?
5, তাহলে এটাতে সময় লাগে হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এখানেই পড়ে ফেললাম যে অলিন্দ চক্র এবং নিলয় চক্র উভয়ের স্থায়িত্বকাল কত, অলিন্দের সিস্টলে কত সময় লাগে, অলিন্দের ডায়াস্টলে কত সময় লাগে, নিলয়ের সিস্টলে কত সময় লাগে, নিলয়ের ডায়াস্টলে কত সময় লাগে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা এখন থেকে সবাই পারবা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটিকে পেসমেকার বলা হয়? নিচের কোনটিকে পেসমেকার বলা হয়? দেখো, আমাদের হার্ট কিন্তু নিজে নিজেই নিয়ন্ত্রিত হয়, এটাকে আলাদাভাবে কারো কন্ট্রোল করানোর প্রয়োজন হয় না, কারণ আমাদের হার্টে এমন কিছু টিস্যু আছে যেগুলো নিজে নিজেই কন্ট্রোল হইতে পারে। এরকম কি কি আছে? প্রথমে আছে হচ্ছে এসএ নোড, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে এভি নোড, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে বান্ডেল অফ হিজ। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, আর কি আছে? আর আছে হচ্ছে পারকিনজি ফাইবার। কি আছে? পারকিনজি ফাইবার। তাহলে এই জিনিসগুলোকে আমাদের বলা হয় হচ্ছে হার্টের জাংশনাল টিস্যু বা সহযোগী টিস্যু, যেগুলো কি করে? হার্টবিটটাকে কন্ট্রোল করে। তাহলে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট দেখো চারটা জিনিস, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, আর একটা হচ্ছে পারকিনজি ফাইবার। তাহলে এখন এখান থেকে বলো নিচের কোনটাকে পেসমেকার বলা হয়? তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নে তোমরা সবাই উত্তর দাও, নিচের কোনটাকে পেসমেকার বলা হয়? 1, 2, 3, 4। দেখো উত্তর কিন্তু এখানেই আছে, এই চারটা জিনিসই হচ্ছে জাংশনাল টিস্যু, তাহলে পেসমেকার এগুলার মধ্যে থেকেই হবে। সো তোমরা 6 এর উত্তর সবাই দিয়ে দাও যে নিচের কোনটাকে পেসমেকার বলা হয়। আচ্ছা, অনেকে উত্তর দিছো, তামান্না আক্তার, তোমা, মাহিয়া মাহি, সাজ্জাদ মোল্লা, ফাইজা, সবার উত্তরই ঠিক আছে। উত্তরটা হবে এসএ নোড। এই এসএ নোড কে কি বলা হয়? এসএ নোড কে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এসএ নোড কে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। আর এখান থেকে এক্সট্রা একটা জিনিস জানবা, এভি নোড কে বলা হয় সংরক্ষিত পেসমেকার। তাহলে এসএ নোড হচ্ছে আমার কি পেসমেকার? এসএ নোড হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, আর এভি নোডটা কি? এভি নোড হচ্ছে সংরক্ষিত পেসমেকার। ক্লিয়ার? তাহলে 6 এর উত্তর তোমরা যারা যারা দিছো সবার উত্তরই একবারে ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব এখন। দেখো, যদি হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 30 থেকে 40 বারে নেমে আসে, তাহলে তার আগে আমাদের জানা দরকার যে নরমাল হৃদস্পন্দন কতবার হয়। নরমাল হৃদস্পন্দন তোমাদের বই অনুযায়ী বলা আছে 70 থেকে 80, 70 থেকে 80 বিট পার মিনিট। তবে 60 থেকে 90 হইলেই সেটাকে নরমাল বলা যায়। ক্লিয়ার? তাইলে কোনো কারণে যদি হার্ট রেট অনেক কমে যায়, হার্ট রেট অনেক কমে যায়, এটাকে কি বলা হয়? তাহলে এখানে কি কি হওয়া সম্ভব? হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট ফেলিউর, অ্যানজাইনা। দেখো তোমাদেরকে আমি বলি, হার্ট অ্যাটাক হইলে কি হয়? বুকে ব্যথা হয়, আর সাথে হার্ট রেটটা কি হয়? হার্ট রেটটা বেড়ে যায়, কমে না। আবার অ্যানজাইনা আর হার্ট অ্যাটাক মোটামুটি একই রকমের জিনিস, দুইটাতেই কি হয়? বুকে ব্যথা হয়, কিন্তু হার্টের রেটের খুব একটা পরিবর্তন হয় না। আর হার্ট ফেলিউরে কি হয়? হার্ট তোমার এনাফ রক্ত পাম্প করতে পারে না, এজ এ রেজাল্ট কি হয়? এজ এ রেজাল্ট এখানেও হার্ট রেট খুব একটা বাড়ে না। বাট হার্ট ব্লক, এই ব্লক হয়ে গেছে মানে কি? ব্লক হয়ে গেছে মানে এসএ নোড থেকে খোঁজ খবর এভি নোডে যাচ্ছে না, সেখান থেকে হার্টের সব জায়গায় খবরটা যাচ্ছে না যে বিট করো। এই কারণে যখন হার্ট বিট স্লো হয়ে যাবে বা ইউজুয়ালি হার্ট ব্লক যখন হয়, তখন হার্ট রেটটা কি হয়? হার্ট রেটটা অনেকটা কমে আসে। ক্লিয়ার? তাহলে এটা একটু কঠিন কোশ্চেন ছিল অন্যগুলোর তুলনায়। যদি হৃদস্পন্দনের হার কমে যায় সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে হার্ট ব্লক। হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা এগুলো হচ্ছে বুকে ব্যথা, এবং হার্ট ফেলিউর হইলে কি হবে? তার সারা দেহে পানি জমবে, কিন্তু হার্টের রেটের সাথে খুব একটা পরিবর্তন তার হবে না। তাহলে এটাই মোটামুটি একটু কঠিন প্রশ্ন ছিল। দেখো, রক্ত জমাটের জন্য কোন উপাদানটার প্রয়োজন নেই? এই প্রশ্নটা আমরা আগেও একবার করে আসছি। ক্লিয়ার? এই প্রশ্নটাই কিন্তু আমরা আগেও একবার করে আসছি। তাহলে যারা যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে তারা উত্তর দাও, তাইলেই বোঝা যাবে যে আজকের ক্লাস থেকে তুমি কিছু শিখতে পারলা কিনা। আচ্ছা, তাহলে আমরা আরো একবার এই জিনিসটাকে রিভিউ করি, যেহেতু এই জিনিসটা নিয়ে তোমাদের একটু কঠিন লাগতেছে। যে রক্ত জমাট বাঁধার জন্য আমার 4টা উপাদান প্রয়োজন ছিল। কি কি বলছিলাম? ফুল, পরে টুপ করে।
ফুল পরে টুপ করে। যারা যারা লিখো নাই নেমোনিকটা প্রয়োজনে লিখে নাও। ফুল পরে টুপ করে। তাইলে ফ দিয়ে কি ছিল? ফ দিয়ে ছিল হচ্ছে ফাইব্রিনোজেন। ফ দিয়ে ছিল ফাইব্রিনোজেন, তাইলে এই উপাদানটা প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে প দিয়ে ছিল হচ্ছে প্রোথ্রম্বিন, তাইলে এই উপাদানটারও প্রয়োজন আছে। ট দিয়ে ছিল হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এই উপাদানটারও প্রয়োজন আছে। কিন্তু গ ইনসুলিন, এটার কোনো প্রয়োজন নাই। আমরা ইনসুলিনের কাজ কি জানি? ইনসুলিন হচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, এবং যদি কোনো কারণে ব্লাড গ্লুকোজটা বেড়ে যায় তখন এটাকে কি বলা হয়? ইনসুলিনের অভাবে ব্লাড গ্লুকোজ বেড়ে গেলে ওইটাকে বলা হয় হচ্ছে ডায়াবেটিস। ক্লিয়ার? তাহলে ডায়াবেটিস বা ইনসুলিনের সাথে রক্ত জমাট বাঁধার খুব একটা সম্পর্ক নাই। তাহলে এই প্রশ্নটার উত্তর ওইখান থেকেও দেওয়া যায় অথবা এই নেমোনিকটা থেকেও দেওয়া যায়। এরপরে দেখো রক্ত কি ধরনের কলা। আজকের ক্লাসের শুরুতেই আমি এই কথাটাই বলছিলাম, রক্ত কি ধরনের কলা। তো এখানে আমরা যদি আসি, একটা হচ্ছে যোজক কলা, তরল যোজক কলা। তাহলে দুইটাই কিন্তু কারেক্ট। রক্ত যোজক কলা প্লাস রক্ত তরল যোজক কলা। আমরা কোনটা উত্তর নিব? যেটা বেশি স্পেসিফিক। কোনটা বেশি স্পেসিফিক? এই তরল যোজক কলাটা হচ্ছে বেশি স্পেসিফিক। সো এখানে উত্তর হবে কোনটা? এখানে উত্তর হবে তরল যোজক কলা। কিন্তু যোজক কলা উত্তর কিন্তু ভুল না। ক্লিয়ার? বাট তোমার পরীক্ষায় সবসময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট পারফেক্ট, তোমাকে উত্তর দিতে হবে হচ্ছে সেইটা। তাহলে নেক্সটে আসো, ফ্যাগোসাইটিক কণিকা কোনটি? এই প্রশ্নটার উত্তরও আমি পড়ায় আসছি। যারা যারা পারবা তারা হচ্ছে এই প্রশ্নটার উত্তর দাও যে ফ্যাগোসাইটিক কণা কোনটা কোনটা ছিল। আমি যখন পড়াইছি আমি দুইটা কণাকে বলছিলাম হচ্ছে ফ্যাগোসাইটিক কণা। তাহলে দুইটা ছিল হচ্ছে ফ্যাগোসাইটিক কণা, এখানে একটা আছে, আরেকটার উত্তর তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, এটা ডাবল অ্যান্সারও থাকতে পারে, ঠিক আছে? তাইলে ফ্যাগোসাইটিক কণিকা কোনটাকে বলা হয়? তোমরা যারা যারা পারবা উত্তর দাও। আচ্ছা, অনেকে উত্তর দিছো, অনেকে উত্তর দিছো হচ্ছে নিউট্রোফিল। এই উত্তরটা ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমাদের ফেগোসাইটিক কণা ছিল হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তাহলে এখানে যেহেতু ম্যাক্রোফেজ নাই, ম্যাক্রোফেজের বদলে মনোসাইট আছে, আমরা মনোসাইটটাকে উত্তর হিসেবে নিব না। আমরা কোনটাকে উত্তর হিসেবে নিব? আমরা নিউট্রোফিলটাকে উত্তর হিসেবে নিব। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফেগোসাইটিক কণিকা কোনটা? ফেগোসাইটিক কণিকা হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা যে কোশ্চেনগুলো দেখলাম, মোটামুটি আমাদের কোশ্চেন দেখা শেষ। এখন একটা বোনাস কোশ্চেন, এই কোশ্চেন যে পারবে তার জন্য পুরস্কার আছে। তাইলে যা আমরা পড়লাম টোটালটা আমরা পড়ার মধ্যে প্রথমে পড়ছিলাম হচ্ছে রক্তকণিকা। আমি বলেই দিছি রক্তকণিকা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্লিয়ার? সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে রক্তকণিকা থেকে। এর মধ্যে লোহিত রক্তকণিকার আয়ু, বিভিন্ন ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা আর শ্বেত রক্তকণিকার কাজ, এগুলো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। এর মানে কেউ যদি পুরো টপিকটা কভার করতে না পারো, সে কোনটা কভার করবা? রক্ততঞ্চন, রক্তকণিকা, এগুলা কভার করবা। তাহলে আজকের ক্লাসের মোটামুটি শেষের দিকে আমরা একটা বোনাস কোশ্চেনে চলে যাব। বোনাস কোশ্চেনটা হচ্ছে লিম্ফোসাইট, কোন লিম্ফোসাইট এর কাজ কি? দুইটা লিম্ফোসাইটেরই কাজ পারতে হবে, তাইলেই শুধু প্রাইজ আছে। কোন লিম্ফোসাইটের কাজ কি? তাহলে লিম্ফোসাইট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তোমরা বি লিম্ফোসাইট লিখবা, এটার কাজ লিখবা, আর টি লিম্ফোসাইট লিখবা, এটার কাজ লিখবা। তাহলে দুইটার কাজ যারা পারবে তাদের জন্য প্রাইজ আছে।
আচ্ছা, তাহলে বি লিম্ফোসাইটের কাজ আর টি লিম্ফোসাইটের কাজ আমরা বললাম। এটার উত্তর তেমন কেউ দিতে পারতেছে না। তাহলে এই প্রশ্নটা আমি একটু সহজ করে দেই, এই প্রশ্নটা আরো সহজ করে দেই। এই প্রশ্নটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আশা করি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলা, তোমাদের জন্য ক্লাসটা অনেক উপকার হবে এবং অনেক কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবা। তো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন যারা যারা ছিলা তাদের জন্য, অ্যান্টিবডি তৈরি করে কে? এই কোশ্চেনটা আমি আগেও একবার লিখে দিছি। অ্যান্টিবডি কে তৈরি করে? ইভেন এবার মেডিকেলের ভর্তি পরীক্ষায় সহ ভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো এটা অনেক জায়গায় আসছে, সামনেও আসবে। অ্যান্টিবডি কে তৈরি করে? অপশন 1 নিউট্রোফিল, অপশন 2 বি লিম্ফোসাইট, অপশন 3 টি লিম্ফোসাইট এবং অপশন 4 ম্যাক্রোফেজ। তাহলে তোমরা যারা যারা পারবা এটার উত্তর দিয়ে দাও। অ্যান্টিবডি কে তৈরি করে? কে অ্যান্টিবডি তৈরি করে? এটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে অনেকেই উত্তর দিছো। সাজ্জাদ মোল্লা বলছো হচ্ছে বি লিম্ফোসাইট, আলিফ নুরা তুমি বলছো বি লিম্ফোসাইট, তামান্না আক্তার তমা বি লিম্ফোসাইট, এবং এমন একটা বানান যে আমি পড়তেও পারতেছি না, সেও উত্তর ঠিক দিছো বি লিম্ফোসাইট। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে বি লিম্ফোসাইট। ক্লিয়ার? অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এতক্ষণ ক্লাস নিলাম, আমার সাথে তোমরা ছিলা, তোমরা অনেক ইন্টারেক্টিভ ছিলা, অনেক প্রশ্নের উত্তর দিচ্ছ, কিছু ভুল করছো, সেগুলো কারেক্টও হয়ে গেছে। আশা করি এই ক্লাসটা থেকে তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবা। আর রেগুলার যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে করবা, কারণ ক্লাসে অনেকগুলা পড়া হয়ে যাবে যেগুলো তুমি হয়তো নিজে বসে পড়লে অতটা ইম্পর্টেন্স দিয়ে পড়বা না। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। দেশ পরিবারের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ।